শুধু দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা লাইভে আমার অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, ভবিষ্যতে দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকতা। হোপফুলি আপনারা সবাই বাংলাদেশে এবং দেশের বাইরে যারাই আমার অনুষ্ঠানটি যেখান থেকেই দেখছেন, ভালো আছেন, সুস্থ আছেন এবং সুস্থ জীবনের আশায় প্রতিদিন আপনারা পজিটিভ চিন্তা করে সামনে এগোচ্ছেন। এটা আমার কামনা। দর্শক শ্রোতা, আজকের কয়েকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তার ভিতরে একটা বিষয়, আজকের যেহেতু 17ই ডিসেম্বর, একটা বিষয় আপনাদের সাথে আমি একটু আলোকপাত করতে চাচ্ছি। গতকালকে বিজয় দিবস গিয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশের এই বিজয় দিবসটাকে উদযাপন করতে গিয়ে ভারতের যেই কল্যাণকামী ভারতপন্থী কতগুলো শুয়োর বাংলাদেশের অফিস আদালতে চেয়ার দখল করে বসে আছে, রাজনৈতিক দলের নেতৃত্বে বসে আছে, এদের এবং যারা বাসায় বসে আষাঢ়ে গল্প বানায় এই বিজয় দিবসে, তাদের কিছু মন্তব্য নিয়ে, তাদের কিছু আচার আচরণ নিয়ে, তাদের কিছু ন্যারেটিভ নিয়ে আমি তাদের কিছু বলবো। এটা গুরুত্বপূর্ণ তেমন কিছু না, কারণ এই আষাঢ়ে গল্প এবং মায়া কান্না দেশবাসী গত 54 বছর শুনেছে। এরা ওই মায়া কান্নার থেকে নিজেরা জন্য বেরিয়েই আসতে পারে না। তাদের ওই মায়া কান্না অফিসে ছিল, সেক্রেটারিয়েটে ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়তে ছিল, বাংলাদেশ দূতাবাসে ছিল, বাংলাদেশ কনসুলেটে ছিল, বিএনপির মধ্যে ছিল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের মধ্যে তো আছেই, এবং চুক্তিজীবী নামের বুদ্ধিজীবী যারা আছে তারাও এই আস্থারে গল্প বিজয় দিবসে বাল ছিঁড়েছি, বাল ছিঁড়ে কাঁধে তুলেছে, ভারত আমাদেরকে মাথায় তেল লাগিয়ে পুটকি মেরেছে, তাদের ভাবখানা এমন। ঠিক আছে, এটা নিয়ে আমি একটু কথা বলি। আর একটা কথা, বাংলাদেশে কোন একটা রাজনৈতিক দলের এক নবীন নেতা বলেছে প্রয়োজনে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দিবে বাংলাদেশ। কথাটা বলেছে হাসনাত আব্দুল্লাহ। আমি এটার উপরে ফোকাস করব। হাসনাত আব্দুল্লাহ বলেছে প্রয়োজনে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দেবে বাংলাদেশ। এটা কে বলেছে? হাসনাত আব্দুল্লাহ। আবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, যার ভিতরে লুকিয়ে আছে ভারত প্রেম, যার ভিতরে লুকিয়ে আছে ভারতের প্রতি কৃতজ্ঞতা, যার ভিতরে লুকিয়ে আছে হাসিনার ভালোবাসা, যার ভিতরে লুকিয়ে আছে মুজিব শেখের অহমিকা এবং বাদরামি, এই তৌহিদ হোসেন বলেছে হাসনাত আব্দুল্লাহর কথা অবান্তর, অবাস্তব। এখন কূটনৈতিক দিক থেকে আমি এটাকে পজিটিভ হয়তো আবার ন্যারেট করতে পারি, ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমি দুই দিকটা নিয়ে আলাপ আলোচনা করব। আবার এই তৌহিদ হোসেন একটা কথা বলেছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কোনো উপদেশের আমাদের দরকার নাই। এ কথাটা বলার পাশাপাশি আবার উনি ভারতকে খুশি করার জন্য, ভারতের পুটকিতে তেল দেওয়ার জন্য উনি বলে ফেলেছেন বাংলাদেশের মাটি বিচ্ছিন্নতাবাদীদের, বাংলাদেশ থেকে কোন প্রকার বিচ্ছিন্নতাবাদীদের, ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেওয়া হবে না। তাহলে দুইটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আবার ভারত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাকে তলব করেছে দিল্লিতে। দিল্লিতে তাকে তলব করে কি বলেছে এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, এবং এই রিয়াজ হামিদুল্লাহ নপুংসতা নিয়েও আমি কথা বলবো। রিয়াজ হামিদুল্লাহ স্ট্রেট পুরুষ নাকি রিয়াজ হামিদুল্লাহ গে টাইপ কিছু? চেহারা সুরত দেখে মনে হয় ভদ্রলোক গে। গে বুঝেন তো, সমকামী। রিয়াজ হামিদুল্লাহর মতো লোকজন আর তহিদ হোসেনের মতো লোকজনদেরকে কেন যেন আমার মনে হয় এরা বোধ হয় সমকামী, কারণ কথার সাথে কাজের এদের কোনো মিল দেখি না, এদের আচার আচরণে একটার সাথে আর একটা খাপ খায় না। এবং আরো একটা জিনিস, এই তহিদ হোসেন এবং রিয়াজ হামিদুল্লাহর মতো লোকজনদের মধ্যে দেখি, সেটা কি জানেন, সব সত্যের মুখোমুখি তারা হতে চায় না। ফর এক্সাম্পল আপনাদেরকে আমি বলি, তহিদ হোসেন এবং রিয়াজ হামিদুল্লাহ এবং বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদরা এবং এই চুক্তিজীবী নামের বুদ্ধিজীবী নামের চুক্তিজীবীরা এরা কি করে জানেন? চিন্তা করে কোন জায়গায় গেলে যদি সত্যর মুখোমুখি হতে হয় ওখানে আমরা যাব না, কোন জায়গায় গিয়ে যদি বাস্তবতার মুখোমুখি হতে হয় ওখানে যাব না। এই কাজগুলো বাংলাদেশের আপনাদের যারা সুশীল এবং চেতনাজীবী আছে না, তারা এই ভদ্রতাটা খুঁজে, আমরা অভদ্রতা করব না। আর শেষ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এমনি কথা বলবো, সেটা হচ্ছে যমুনা টিভির কোন এক পতিতা ছিল না, কুলটা, সেই কুলটাকে ইদানিং দেখা যাচ্ছে না। এই কুলটা কোথায়? এই কুলটা সম্পর্কে
আমি আপনাদের কাছে জানতে চাই। এবং সর্বশেষ কথা বলবো, আমার ভাই শরীফ ওসমান হাদি তার বর্তমান শারীরিক অবস্থা কেমন, এবং শরীফ ওসমান হাদি বিএনপি সম্পর্কে একটা মন্তব্য করেছে, খালেদা জিয়া সম্পর্কে একটা মন্তব্য করেছে, এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে টোকাইদের নিয়ে কথা বলেছে, এবং বিএনপির আচার আচরণ, রাজনীতিবিদদের আচার আচরণ নিয়ে একটা কথা বলেছে। এটা নিয়ে আমি কথা, আমি চেষ্টা করব সব কথাগুলোকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে, কারণ আম, আপনারা ঘুমোতে যাবেন এবং আমিও কাজে বেরিয়ে যাব। তো আসুন আমরা আলোচনাটা শুরু করি। আমি আলোচনাটা প্রথমেই শুরু করতে চাই যেটা দিয়ে, সেটা হচ্ছে যে আমি আলোচনাটা শুরু করব তৌহিদ হোসেন এবং হাসনাত আব্দুল্লাহ, তাদের দুইজনার দুইটা কথাকে। তৌহিদ হোসেন বলছে ভারতীয় কোনো বিচ্ছিন্নতাবাদীদের আমরা আশ্রয় দেব না, তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছে প্রয়োজনে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশ আশ্রয় দেবে। এখন দুইটা দিক আমি একটু কথা বলি। হাসনাত আব্দুল্লাহ এটা বলে নাই যে ভারতের উলফা, কাশ্মীর বিদ্রোহী, সেভেন সিস্টার্স এর বিদ্রোহী, তাদের সবাইকে বাংলাদেশে ওয়েলকাম করে আসা বলবে আসো আমাদের কোলে বসে বসে ভারতে অ্যাটাক করো। হাসনাত আব্দুল্লাহ এটা মিন করে নাই। হাসনাত আব্দুল্লাহ যদি এটা মিন না করে তাহলে এক্স্যাক্টলি হাসনাত আব্দুল্লাহ কথাটা কি বলেছে? হাসনাত আব্দুল্লাহ বলেছে প্রয়োজনে ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দেবে বাংলাদেশ। ইটস এ পলিসি ম্যাটার। ওয়াই ইট ইজ এ পলিসি ম্যাটার? ইফ ইন্ডিয়া is giving shelter to Hasina Sheikh, Banarmukho Kamal and all other terrorists, murderer, killer, kidnapper, rapist, others, and when India refused to hand over Hasina Sheikh, Kamal and other terrorists, and harboring all of the separatists from hill tracts and other parts of Bangladesh, then why should Bangladesh is going to hide their hand? বাংলা বলি, ভারত যদি বাংলাদেশে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হাসিনা শেখ, বানরমুখো কামাল এবং আওয়ামী লীগের এবং সনাতন ধর্মীয় টেরোরিস্ট, জঙ্গি, দেশদ্রোহী হায়নাদের ভারত আশ্রয় দেয়, তুলারমা এবং শান্তি বাহিনীর লোকজনদেরকে তারা ওখানে আশ্রয় দেয়, এবং বাংলাদেশ থেকে মানুষদেরকে গুম করে ভারতে নিয়ে রয়ের মেকানিজম তৈরি করে সালাউদ্দিন বানায়, আমির খসরু বানায়, তাহলে আমরা ভারতের টেরোরিস্ট, যারা ভারত টেরোরিস্ট বলে, আমরা বলবো সেপারেটিস্ট, এবং যারা স্বাধীনতা চায়, আমরা কেন তাদেরকে বাংলাদেশে ওয়েলকাম করব না? হাসনাত আব্দুল্লাহর কথা মূলে ছিল এটা। এখন হাসনাত আব্দুল্লাহ এই কথাটা কি, এই কথাটার সাথে কি আমরা পরিচিত না? হাসনাত আব্দুল্লাহ যা বলেছে, আমি এটা নিয়ে অনেক আগে কথা বলেছি। বাংলাদেশের সেনাপ্রধান যারা আছে, বাংলাদেশের যারাই সেনাপ্রধান আছে, আমি তার কথা থেকে শুরু করব। আমার এশা সাহেবের কথা মনে আছে, এশা সাহেবের সাথে আমার সরাসরি কথা হয়েছে। এশা সাহেব সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলেছে যে আপনি জানেন তো যে বাংলাদেশের একটা অলিখিত একটা পলিসি আছে। আমি পলিসিটা সম্পর্কে জানি, কারণ এটা সম্পর্কে আমাকে জিয়া রহমান সাহেবের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই ডিজি হাকিম সাহেব আমাকে সরাসরি বলেছিলেন। হাকিম সাহেব সরাসরি আমাকে বলেছিলেন। বাই দ্য ওয়ে, হাকিম সাহেবের ভাইয়ের সাথে গতকালকে আমার দেখা হয়েছে। হাকিম সাহেবের আপন ভাই না কাজিন, মেজর মঞ্জুর বীর প্রতীক, তার সাথে আমার গতকালকে দেখা হয়েছে। এনিওয়ে, হাকিম সাহেব আমাকে কথায় কথায় বলেছিলেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদী যারা স্বাধীনতাকামী তাদেরকে বাংলাদেশ সাহায্য করবে। এই সিদ্ধান্ত তো জিয়া সাহেব শুরু করে নাই, এটা মুজিব সাহেব নিজে শুরু করে গেছে। দর্শক শ্রোতা, বাংলাদেশের কোন আমলা, বাংলাদেশের অবসরপ্রাপ্ত কোন সেনা প্রধান, বাংলাদেশের ডিসিএফআই, এনএসআই কোন লোকজন আমার এই মন্তব্যকে যদি চ্যালেঞ্জ করতে চায়, আমি সম্মানের সাথে তাদের সকলকে বলবো আসুন আমার সাথে কথা বলুন। আমি শুধু হাকিম সাহেবের রেফারেন্স দিচ্ছি না, আমাকে আরো একজন লোক বলেছে, উনি জীবিত আছেন কি মারা গেছেন আমার জানা নাই,
মেজর জেনারেল মঞ্জুর রশিদ খান এবং মেজর জেনারেল আব্দুল লতিফ, এই দুজন লোক। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে শেখ মুজিবুর রহমানের আমল থেকে কি এই পলিসিটা দেয়া আছে যে ভারতের স্বাধীনতাকামীদেরকে বাংলাদেশ সাহায্য করবে? যখন আমার সাথে তাদের এই কথা হয়, আমি যে খুব বুড়া বুড়া না, আমি ইয়াং এক মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করলাম সাবজেক্টটা কি। আপনি কি জানেন, জেনারেল মঞ্জুর আমাকে মিথ্যা বলে নাই, জেনারেল লতিফ আমাকে মিথ্যা বলে নাই, এনএসআই ডিজি হাকিম সাহেব আমাকে মিথ্যা বলে নাই। আরেকজন ভদ্রলোক আছে, আপনারা হয়তো নাম মনে আছে নতুবা চিনেন না, শুন না, এ ইউ আহমেদ, জীবিত আছে কি মারা গেছে আমি জানি না, উনি কথায় কথা বলেছেন ইয়েস শেখ মুজিব অ্যাডপ্টেড দ্যাট পলিসি, মুজিব শেখ এই পলিসি তৈরি করে গেছে। এখন একটা কথা বলি, আমরা অনেকে বলি মুজিব শেখ ভারতীয় দালাল, তাহলে মুজিব শেখ যদি ভারতীয় দালাল হয় তাহলে এই পলিসি নিছে কেন? মুজিব সাহেব ব্যক্তিগতভাবে একটা উদ্ভট ব্যক্তিত্ব ছিল, এই মুহূর্তে এক কথা বলতো, ঠিক 2 মিনিট পরে কথাটাকে ঘুরাই দিত। সে কোন বিশ্বস্ত ব্যক্তি না, স্বার্থের জন্য ডানে যাবে, স্বার্থের জন্য বায়ে যাবে। মুজিবের পার্সোনালিটি ছিল তাই, মুজিবের পার্সোনালিটি ছিল ভারতে গেলে। এখন আরো একটা কথা, ক্ষমতা লোভী এবং পয়সা লোভী লোকগুলো এরকম হয়। আপনারা আমাকে যদি বলেন ক্ষমতা লোভী পয়সা লোভী লোকরা এমন হয়, এখন তার ভিতরে কি মাঝে মাঝে জাতীয়তাবাদ এবং দেশপ্রেম পুল্লুক দিত? দর্শক শ্রোতা দিত, কারণ তার ভিতরে যদি দেশপ্রেম এবং স্বাধীনতা পুল্লুক না দিত, উনি রাজনৈতিক ভাবে যেই রোলটা উনি প্লে করছে ওটা কিন্তু উনি করতেন না। উনি ফেমাস হতে চাইতেন, উনি সরকার প্রধান হইতে চাইতেন, উনি ক্ষমতা এবং পয়সা চাইতেন। এখন যেমন ক্ষমতার জন্য উনি ভারতের সাথে গিয়া পায়জামা খুলে পাশা মারা দিছে, এবং পাকিস্তান ভাঙায় ভারতের সাথে যখন আলাপ আলোচনায় গেছে, মুজিব কিন্তু সেটা এগ্রি করছে। এখন আপনাদেরকে আরেকটা কথা বলি, ওই চালাকি বদমাইশি চালাকি যেটাকে বলে, মুজিব ওই আলোচনা থেকে বাইরে বলছে ভারত আমার বাল কইছে, এটা আমি বাল শুনবো। মুজিবের পার্সোনালিটি ছিল এইটা। তারপরে সেখানে ওখান থেকে বাইরে ওনার ওই সরওয়ার্দী আব্বাজানের নিয়ে পাকিস্তানের সাবজেক্ট নিয়ে কথা কইছে, ওইখানে যে আবার কইছে আমার তাইলে পাকিস্তানেও হাত আছে, ইন্ডিয়ায়ও হাত আছে, তাইলে পূর্ব বাংলায় আমি বোধহয় কিছু একটা করতে পারবো, আমি বড় নেতা। মুজিবের এই পার্সোনালিটি ছিল। মুজিব ইন্দিরা গান্ধীর ভয় অথবা ভারতের চাপে যেখানে যা কিছু করুক, রাত্রে ঘুমাইতে গেলে মনে মনে চিন্তা করত পাকিস্তানিরা তো আফটার অল খারাপ না। আমি 25শে মার্চের পরে পাকিস্তানে যাইয়া ঘুমাইয়া থাকার পরেও আমার বউরে তো 1500 রুপি দিছে, হাসিনারেও তো 1500 রুপি দিছে, ওয়াজেদের চাকরিটাও তো রাখছে। তাহলে মুজিব দ্বিচারিতা বুঝেন, দ্বিচারিতা টাইপ পার্সোনালিটি ছিল। এখন এইখানে অখন ওইখানে এইভাবে চলত। তখন যখন উনি টের পাইছে যে স্বাধীনতার পর পরে হিল ট্র্যাপসে ভারত বিচ্ছিন্নতাবাদ চাপায়া দিছে, মুজিবকে ঠান্ডা রাখার জন্য, মুজিবকে ব্যালেন্স রাখার জন্য। আপনারা অনেকে জানেন বাংলাদেশের, আপনারা নিজেরা যাদেরকে মানে ডিপ্লোমেসিতে খুব বোদ্ধা মনে করেন, আপনাদেরকে আমি বলি, কান খুলে শুনে রাখেন, শিক্ষিত লোকজনদেরকে বলছি, যাদের একটু লেখাপড়া আছে তাদেরকে বলছি, যারা কামলার কাজ করে ফেসবুকে যায় আমার গালি দেয় তাদেরকে না, আমি ওই শিক্ষিত লোকগুলোকে বলছি। আপনারা জানেন যে গত 19 বছর ভারতের ইনভেস্টমেন্ট ইন মায়ানমার 3 বিলিয়ন 4 বিলিয়ন 7 বিলিয়ন করায় গেছে। আপনারা কি জানেন? ছাড়াই গেছে। আপনারা কি এটা জানেন? তাহলে হঠাৎ করে ভারতের ইনভেস্টমেন্ট গত 20 বছরে মায়ানমারে কেন 4 5 7 10 বিলিয়নে গিয়ে ঠেকলো? আপনারা এটা চিন্তা করছেন কখনো? কেন জানেন? বাংলাদেশকে কম্বাস্টিং ওয়েতে চাপ দেওয়ার জন্য। কি করেছে চাপ দেওয়ার জন্য? ভারত একদিক 3 দিক থেকে আগ্রাসন চালায়। মায়ানমার সরকারকে বলছে রাখাইনের এরিয়াটা আমার লাগবে, বাংলাদেশকে চাপ। অর্থাৎ আপনারা কি জানেন মায়ানমারের সেনাবাহিনীর সাথে রয়ের এবং ভারতের একটা চুক্তি হয়েছে, মায়ানমার অ্যালাউ করবে ভারতীয় বাহিনীকে, স্পেশালি ভারতীয় কোন বাহিনীকে আপনারা জানেন? ভারতের মিজোরাম, নাগাল্যান্ড, বিভিন্ন জায়গায় যে বোচা চাইনিজের মতো দেখতে লোকজন আছে না, গুর্খা, ভারত ওই সৈন্যদের একত্র কইরা তাদেরকে মায়ানমারে ঢুকাইছে। আপনি কি জানেন মায়ানমারে ঢুকানোর পরে রাখাইনে রোহিঙ্গাদের অত্যাচার করা হলো, পিটানো শুরু হলো, হত্যাকাণ্ড, ধর্ষণ সবকিছু চালানো হলো।
চালাকিটা আপনারা জানেন? এটা এটা কি কখনো পড়ছেন? পড়েন না। আমি হঠাৎ কয়েকটা বিষয় নাক গলাইতে গিয়া আমি সরাসরি দেখলাম রয়ের সোলজাররা, ইন্ডিয়ান সোলজাররা, নাক গোচা লোকজনগুলো মায়ানমারের ইউনিফর্ম, আর্মির ইউনিফর্ম পইরা রোহিঙ্গা এরিয়া অত্যাচার চালাইতেছে, রেপ করতেছে, মুসলমান মহিলাদেরকে ধর্ষণ করতেছে, মেয়েদেরকে ধর্ষণ করতেছে ভারতীয় সোলজাররা। এখন আপনারা বলবেন মায়ানমারের গভর্নমেন্ট ভারতকে চালাও করছে। ভাইজান, মানি টক্স। ফর এক্সাম্পল আপনাদেরকে আমি বলি, মায়ানমারের বাজেট, বাৎসরিক বাজেট যদি হয় 10 বিলিয়ন, তার অর্ধেক যদি ভারত দেয়, মায়ানমারের সরকার বউ মাইয়া পোলারে ন্যাংটা কইরা ভারতের হাতে তুলে দিবে। আমি আপনাদেরকে উদাহরণ দিই। ভারত বাংলাদেশে $5 বিলিয়ন এইড দিচ্ছে, দিয়া কইছে সব কর্মচারী নিতে হইব ভারত থেকে, সব জিনিসপত্র আনতে হইব ভারত থেকে, অর্থাৎ লোন এখানে দিবে না, লোন যেটা দিচ্ছে ওটা ভারতে রেখে দেবে। এই 5 বিলিয়নের লোনের কথা বইলা হাসিনা ভারতকে বলছে তুমি আবার সামনে দিয়া খাপাও আর পাছা মারো, কোনো অসুবিধা নেই, আমার খালি ক্ষমতায় রাখো। হাসিনা যদি এটা বলে, তাহলে মায়ানমার গভর্নমেন্ট চিন্তা করে আমাদের $10 বিলিয়ন বাজেটের যদি 5 বিলিয়ন ইন্ডিয়া দেয়, তাহলে রাখাইনে যাইয়া মুসলমান মারবে ভারতের সোলজাররা, আমার অসুবিধা কি? দাও, ওদের পারমিশন দিয়ে দাও। আপনারা কি মনে করেন কোন নীতিবান সরকার মায়ানমারে আছে? নীতিবান কোন গ্রুপ মায়ানমারে আছে? নাই। ভারত এই কাজটা করছে। কেন এই কাজটা করছে আপনারা টের পান নাই? ভারত চিন্তা করছে মায়ানমার আর্মির ড্রেস পরাইয়া যদি রোহিঙ্গাদের কিল করা যায়, ধর্ষণ করা যায়, আন্তর্জাতিকভাবে দোষ পড়বে মায়ানমারের, ভারতের তো কিছু হবে না। এটা ভারতের চাণক্য নীতি। বাংলাদেশকে পণ্যের জন্য ভারত এই কাজটা করছে এবং হাসিনারে বলছে আমার সোলজারেরা রোহিঙ্গাদের এরিয়ায় মায়ানমার আর্মির ড্রেসে ওখানে 15 দিবে আর তুমি বর্ডার খুইলা রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকাবা। আর হাসিনারে কইছে তুই নোবেল পাবি। আরে বলদা মাগি নোবেল পাওয়ার আশায় কি আমি নোবেল পাবো? ওনাদের খবর নাই যে আসলে মায়ানমার মিলিটারি রোহিঙ্গাদের মারতেছে, বুদ্ধিস্টরা মারতেছে। হায় রে, আপনারা যারা বাংলাদেশে বসে বোদ্দা বোদ্দা কথা কন, আমি এইসব বোদ্দা লোকজনদেরকে, এরা ভয়েও কেউ চিন্তা করে যে মিল্টনের সামনে পড়বো। আমি ভাই বাঘ না, আমার বুকে জোর আসে একটা কারণে, সত্য বিষয়টাকে বাস্তবমুখী করে আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করি। আমি আমার সম্পর্কে আপনারা বলবেন যে খুব গালি দেয় দেয়। এখন এই গালি সম্পর্কে আমার ভাই ওর নাম কি আদিও একটা গালি সম্পর্কে কথা বলছে, যাই হোক আপনার সঙ্গে পড়ে আসে। তো ভারত মায়ানমারের কান্ধের উপরে গুলি কইরা বাংলাদেশকে প্রথম রোহিঙ্গাদের টেরোরাইজ করছে। রোহিঙ্গা কেন টেরোরাইজ করছে এটাও কি আপনারা জানেন? ধর্ম। ধর্ম। রাখাইনের সব কি মুসলমান ছিল? রাখাইনও বুদ্ধিস্ট ছিল। এই যে রোহিঙ্গাদের পাশে অনেক বুদ্ধিস্ট ছিল, অনেক হিন্দু ছিল, আপনারা জানেন। আরাকানে বুদ্ধিস্ট ছিল, খ্রিস্টান ছিল, হিন্দু ছিল। কিন্তু মজার কথা, শুনেছেন কোন বুদ্ধিস্ট, কোন খ্রিস্টান, জৈন, হিন্দু তাদেরকে ওরা কি আরাকানে মারছে? যেসব রোহিঙ্গা বাংলাদেশে আসছে তাদের সাথে গিয়ে আমার এই কথাটা ভেরিফাই করে, তাদের কেউ রে মারে না। দর্শক শ্রোতা, কেউ রে মারে না। কারণ কি জানেন? ওই সোলজার গুলো মায়ানমারের সোলজারই ছিল না। যারা মারছে এই সোলজার গুলো ছিল ভারতীয় সোলজার, মায়ানমার আর্মি ড্রেসে। উত্তর আমি দিছি আপনাদেরকে, কেন মায়ানমার আর্মি অ্যালাউ করছে ভারতীয় সোলজারদেরকে মায়ানমারের আর্মি ড্রেস পরাইতে। আপনারা এটা অবাক হন কেন? বাংলাদেশে পুলিশের ড্রেসে ভারত তাদের সিটিজেন, তাদের পুলিশ, তাদের ন্যাশনাল গার্ড ঢুকায় না বাংলাদেশে। আপনারা কি আকাশ থেকে পড়েন? আপনাদের আকল বুদ্ধি কোথায়? আপনাদের আকল বুদ্ধি নাই। বাংলাদেশে পুলিশে এখন এই মুহূর্তে, সরকারের তো পতন হয়েছে 17-18 মাস আগে, তাই না? এখনো বাংলাদেশ পুলিশে 8 থেকে 10,000 ভারতীয় নাগরিক আছে যারা পুলিশের চাকরি করে। কেউ অফিসার, কেউ সেপর, কেউ হাওয়ালদার, কেউ দফাদার।
এখনো এক অফ টুডে। তখন বলবেন তাদেরকে বের করা যায় না কেন? বাহার নিজে, পুলিশের আইজি বাহার, ও নিজে হাসিনার সঙ্গে ছিল। পুলিশের আইজি বাহার নিজে একজন অপরাধী। পুলিশের আইজি বাহার একজন ভারতীয় সিম্পাথাইজার, আওয়ামী সিম্পাথাইজার। পুলিশের আইজি বাহার লুচ্চা, স্বার্থপর, পয়সা লোভী, ক্ষমতা লোভী, তার বাচ্চা। পুলিশের আইজি। তো সে, আপনি মনে করেন এই পুলিশের ভিতরে 5 থেকে 7,000 10,000 ভারতীয় নাগরিক আছে, পুলিশের চাকরি করে, তাদেরকে খুঁজে বের করবে এই বাহার? আরেকজন আছে ল্যাঙ্গট পড়া লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। ল্যাঙ্গট পড়া কেন বলছি জানেন? এই বাঞ্চদ হাসে না কান্দে, আমি নিজে এইটাও বুঝি না। এই বাঞ্চদ রে ঢাকা ইউনিভার্সিটির সাদেক কায়েম পাশে দাঁড়ায় বলছে এই বাঞ্চদ গো পদত্যাগ চাই আমি। আর এই বাঞ্চদ এরকম করে পাশে দাঁড়ায় ছিল। আমি খুব জঘন্যভাবে বলতেছি, ভাই ভদ্রভাবে তাদেরকে বলবেন, ভাই এই কাজটা কইরো না, আপনার পাশায় লাথি দিবে। কিন্তু তাদের পাশে দাঁড়াইয়া পুটকির মধ্যে 2টা লাথি দিয়া বলেন কি পোলা এটা করবি না, তখন আপনার কথা শুনবে। আমাদের দেশে সার্বিকভাবে আমরা এখন ওইখানে দাঁড়াই আছি। কি মনে করছেন মির্জাফর ওয়াকারুজ্জামানের মতো কইবেন আমার বাপ দাদারা খান বাহাদুর আছিল, ইংরেজ গো মাগি সাপ্লাই দিছে? ওই বালের কথা আমারে শোনায় না রে। যারা মনে করেন যে কমিউনিকন ভদ্রনাথ গালি দেয়, ওনার কথাবার্তা শুনেন না। আমি তো আপনাদের মাথায় পিস্তল টাকায় নাই যাইছে আমার কথা শুনেন। বাংলাদেশে এই কথাটা নিয়ে, এই যে সাবজেক্টটা নিয়ে আজকে আমি কথা বলছি, আপনার মনে হয় যে বাংলাদেশের কোন সাংবাদিক এটা নিয়ে আপনাদেরকে বলবে? মতি কথা বলবে? মাহফুজা নামী কথা বলবে? আনিস আলমগীর এখানকির পোলা বেশ্যা পোলাই কথা কইব? মাসুদ কামাল রায় কথা বলবে? তন্নুর তুষার রায় কথা বলবে? আরেক বেশ্যা আলম গেছে নিউ ইয়র্ক থেকে, কি জানি শাহেদ না কাহেদ না ভালেদ আলম, হ্যাঁ আবার আলম। এনিওয়ে তারা বলছে না এগুলো নিয়ে কথা বলবে না। এখন আমি ব্যাক করে যাই হাসনাত আব্দুল্লাহর কথা। হাসনাত আব্দুল্লাহ বলছে ভারত যেখানে বাংলাদেশকে নিয়ে 24/7 ষড়যন্ত্র করে, আমাদের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে, আমাদের প্রধানমন্ত্রী কে হবে ষড়যন্ত্র করে, আমাদের পুলিশ নিয়ে ষড়যন্ত্র করে, বিডিআর নিয়ে ষড়যন্ত্র করে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি আনসিপি নিয়ে ষড়যন্ত্র করে, সচিবালয় নিয়ে ষড়যন্ত্র করে। তাহলে বাংলাদেশের মাটিতে প্রয়োজনে ভারত যদি এগুলো বন্ধ না করে, আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আমরা বাংলাদেশ আশ্রয় দেবো। এটাকে কি বলে? ডিপ্লোমেসির ভাষা এটাকে বলে কাউন্টার মেজার। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলদা তৌহিদ, ভারতের তৌহিদ, ভারতীয় বিশ্ব এবং সাহুয়া পোলা, তুমি কি এটা জানো না? এটাকে বলে কাউন্টার ডিপ্লোমেসি। চোখের দিকে চোখ রাখা কথা শিখবা না পোলা, মদ খাইয়া ভুইলা যাইবা। মানে পাকিস্তানি কোন বালছল রে বাংলাদেশে পাইলে কইবা কি হয়েছে বাচ্চা? পাকিস্তানিরা খালি তৌহিদ হোসেনের মা বোন চাচিরে তো আর পন্দায় না, মনে হয় যে ওরেও পন্দাইছে। দেখতেই হইল কোন পাকিস্তানি বাঞ্চদ্রে যদি বাংলাদেশের আশেপাশে পায়, তহিদ হোসেনের যদি জিজ্ঞাসা করে তুমি কিছু খাইবা, এই সাউয়ার পোলা তো জুতা পেটা করতে ইচ্ছা করে না। এই সাউয়ার পোলারা যখন কয় মাপসাও মাপসাও, হ্যাঁ ভারতের কাছে গেলে খালি ওয়াদা করে। রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হয়েছে ভারতে। ভারতে যায় প্রথমে কি কইছে শুনবেন? দেখেন এখানে কি কইছে, বাংলাদেশের মাটি কখনোই ভারত বিরোধী কাজে ব্যবহার করা হবে না। কে কইছে? রিয়াজ হামিদুল্লাহ। রিয়াজ হামিদুল্লাহর আর একটা চেহারা আপনাদেরকে আমি একটু দেখাইতে চাই। কইলে কইবেন ভাই আমি যে কইছি না কিছুক্ষণ আগে, রিয়াজ হামিদুল্লাহ দেখলে আমার মনে হয় ও কি গে নাকি, আমি বুঝি না। এই তৌহিদ আর এই বেটা আমার তো দেখে মনে হয় সে গে। কারণ আমারে অনেকে কইতে পারেন ভাই আপনি এই কথাটা কইেন না, ওর গে মনে হয় কেন? আমার ভাই আমার হয়, এখন আপনি কি কইবেন? রিয়াজ হামিদুল্লাহ আর তৌহিদদের দেখলে আমার মনে হয় এরা হয় বাইসেক্সুয়াল নতুবা গে। দর্শক শ্রোতা 1 সেকেন্ড। হ্যাঁ, মানে তুমি ভারতে হাই কমিশনার হয়ে গেছো, তুমি ভারতের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্কটা ভালো করতে চাও, আর তাকায় দেখেন এরা দেখে কি আপনার পুরুষ মনে হয়? আর বাংলাদেশিরাও পারে খুইজা খুইজা এই মাগিটাই মনে হয় ওর ভিতরে ফিমেল ওটারে কি বলে আছে 90%। এই সাওয়ার পুতের দিকে তাকায় দেখেন, মনে হয় সাওয়ার পুতের মধ্যে
কই পারছেন? দেখছেন মাইন্ডার ভারত হাই কমিশনার রয়া প্রথমেই কথা কয় বাংলাদেশের মাটি কখনোই ভারত বিরোধী কাজে ব্যবহার হবে না। এখন ভাই যারা ডিপ্লোম্যাট তারা বলবে যে মিল্টন আপনি ডিপ্লোমেসি বুঝেন না, আপনাদের জবাবে আমি বাংলায় বলি, কান খুলে শুনে রাখেন। ইন এ ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এরকম হবে না যে টিট ফর ট্যাট, এটা মুখে বলা যাবে না। মুখে বলবেন না 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 আমরা তো আপনাদের পক্ষে, কিন্তু পিছনে বাস দিয়ে দেবো, ফাইন। আপনারা যদি কিসিঞ্জার হইতে চান আর আমার ডিপ্লোমেসি শিখাইতে চান, ভাই আপনারা বিশাল কিছু জানেন আর আমি কিছু জানি না, এই চিন্তা করার কোনো কারণ নেই, বালটা আমি বুঝি। কিন্তু কথাটা হচ্ছে গত 54 বছরে সেম ন্যারেটিভ আপনারা চালাবেন, কিন্তু কাজের কাজ কিছু করবেন না। মনে আমাদেরকে বুঝাবেন, জনগণকে বুঝাবেন, ওরে বাপরে বাপ আমরা কিসিঞ্জারের মতো ডিপ্লোম্যাট, আমরা সামনে এক কথা বলি কিন্তু পিছনে রাষ্ট্রের পক্ষে যা করা দরকার কাউন্টার মেজর যা নেওয়া দরকার আমরা এটা নেই। তৌহিদ হোসেন, রিয়াজ হামিদুল্লাহ, বাংলাদেশের কোন ডিপ্লোম্যাট মাদার চোদ অঙ্কির পোলা গত বছরে সঠিক ডিপ্লোমেসি ইন্ডিয়ার সাথে করছেন? গিভ মি ওয়ান এক্সাম্পল। দর্শক শ্রোতা, এরা কেমনে পারবে? আমাকে দাওয়াত করা হলো বাংলাদেশ কনসুলেটে বিজয় দিবসের জন্য, গেলাম। আমি ওখানে যাওয়ার পরে দেখলাম বাংলাদেশের কনসাল জেনারেল দাঁড়াইয়া কইতেছে, এর নাম মোজাম্মেল, সে বলতেছে মোরা স্বাধীন না হইলে আজকে আমেরিকায় আসতে পারতাম না, আমি কনসাল জেনারেল হইতে পারতাম না। কইছে বাংলাদেশ স্বাধীন না হইলে হ্যাঁ কনসাল জেনারেল হইতো না। আমি একটা কথা বলি, আমি এই ধরনের লোকজনদেরকে আমি অত্যন্ত অপছন্দ করি একটা কারণে, কারণ they don't have any quality। আমি কি বিশ্বাস করি বাংলাদেশ স্বাধীন না হইলে বাংলাদেশের কোন রাষ্ট্রদূত হইতো না, বাংলা ভাষী কেউ সেনাপ্রধান হইতো না? আমি এটা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? জিয়া রহমান কি পাকিস্তান মিলিটারি একাডেমিতে চিফ ইন্সট্রাক্টর হয় না? সে কি কমান্ডো ট্রেনিং নিয়ে জরুরতে পাকিস্তান নিয়ে সে 65 যুদ্ধে সে ভূমিকা রাখে না? বাংলাদেশে কি সিএসপি অফিসার ছিল না? হাতে গোনা 10 জন ছিল, এটা বলবেন। তারা লেখাপড়া করবেন না, তারা রিক্সা চালায় খাইবেন, আর তারা ভারতের পুটকি চাপবেন আর কইবেন আমার এইটা বানাইলো না কেন? এখন এই রিয়াজ হামিদুল্লাহর মতো লোকজন, তহিদ হোসেনের মতো লোকজন, তারা আপনাকে আমাদেরকে বলদ বানাবে। কিভাবে বলদ বানাবে? বলবে ও আমরা তো ভারতকে ডিপ্লোম্যাটিক ভাষায় এটা বলতে পারবো না যে বিচ্ছিন্নতাবাদীদের আমরা আশ্রয় দেব। ফাইন, তোমরা ডিপ্লোমেসি চুপাইবা করো, কিন্তু তলে তলেও তো তোমরা কোনো কাম করো না। তোমরা তো সামনে যেটা বলো পিছনে যাইয়া ভারতের কাছে খুঁজা দিয়া ভারতকে বলো যে আমার কোন 5টা বছর আমার পরিবার লাগাই দিও। কাজটা এটা করো তহিদ হোসেন। এবং বাংলাদেশের কনসাল জেনারেল নিউ ইয়র্কের এবং জাতিসংঘে যে আছে দুই হুবড়ি লোকজনদেরকে কয় স্বাধীনতা আমাদের না হইলে আপনারা আজকের আমেরিকা আসতে পারতেন না। ক্যারে সুধীর ভাই, 71-এর আগে কোন বাংলাদেশিরা কি ইউরোপ আমেরিকা যায় না? সাউয়ার পুতেরা, একটা জিনিস আমার মাথা থেকে যায় না, নিউ ইয়র্কের বর্তমান কনসাল জেনারেল মোজাম্মেল আমার সামনে ডক্টর শওকত আলীর উপস্থিতিতে বলে ভারতের সাথে পাঙ্গাল নিয়ে তো আমরা বাঁচবো না। ভারতের ঠাপানি কয়বার খাইছে এই কনসাল জেনারেল? নাকি ও জয় বাংলার লোক? আমি কি মনে করি ও জয় বাংলার লোক? এখন যেহেতু আওয়ামী লীগ আর বিএনপি এখন একই দল, যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি তারা একই থিওরিতে রাজনীতি করে, সেহেতু এই মস্ত লোকজনরা এখন জয় বাংলা বাদ দিয়া বাংলাদেশ জিন্দাবাদ বলবে, এতে অবাক হওয়ার কিছু আছে? আপনারা বলবেন যে কেন ভাই বিএনপি আওয়ামী লীগ এক হইলো কেমনে? বিএনপি মনোনীত প্রার্থীরা বেগম জিয়াকে স্বৈরাচার বলে, বিশ্বাস হয় না? দেখেন বলায় কি কয় বেগম জিয়া সম্পর্কে। স্বৈর শাসক খালেদা জিয়ার পতন, বেগম জিয়া ভাগ্যবান সে দিকে যেতে পেরেছেন, শেখ হাসিনা ভাগ্যবান। শুনছেন? বেগম জিয়া স্বৈরাচারী চালাইয়া পলায় যাইতে পারছে এই জন্য ভাগ্যবান। কার মনোনীত প্রার্থী? বিএনপির মনোনীত প্রার্থী। আপনাদেরকে আমি বলি বর্তমানে বিএনপির আপনাদেরকে আমি বলি অবস্থাটা কি। আমি অত্যন্ত বাংলাদেশের সামনে নির্বাচন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আতঙ্ক বোধ করছি। কারণ কি?
বাংলাদেশে দুইটা দলের তাদের আর্মস ক্যাডার অনেক স্ট্রং, আওয়ামী লীগের এবং বিএনপি। আওয়ামী লীগ এবং বিএনপির আর্মস ক্যাডার, আগে জাসদের আর্মস ক্যাডারও কিছুটা ছিল, এরা অত্যন্ত শক্তিশালী। এখন হাসিনা ওপেনলি আপনাদের সামনে লারেলাপ্পা করে, বিএনপির বিরোধিতা করে, কিন্তু নিচে নিচে আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বেশ্যা লীগ, হারামজাদা লীগ, ওলামা লীগ এবং ক্যাডার লীগ তাদের সবাইরে বলে দিছে যে তোমরা এখন সবাই মিলা বিএনপি প্রার্থীর অর্ডারে যাইবা। 300 আসনে যে বিএনপি প্রার্থী দিচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমাদের নেতা, তারা যা বলে তোমরা তাদের কথা শুনবা। তারা আওয়ামী লীগের সকল আর্ম ক্যাডাররা। এখন এই আর্ম ক্যাডাররা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গিয়া ওখানে ক্যানভাস করতে যাইয়া ছেলেটা চেয়ারে স্বৈরাচার বানায় দেয়, তারেক রহমানের হাওয়া ভবনের মালিক বানায় দেয়, হাওয়া ভবনের ঠিকানা বানায় দেয়। কোথায় কোথায় বেগম জিয়াকে এতটা সম্মান করে, দেশবাসী কষ্ট পায়, কিন্তু তারেক রহমান এটা নিয়ে কোনো কথা কয় না। তারেক রহমান চিন্তা করে তার তো মরে গেছে, করলে স্বৈরাচার করলে তার কিছু আসে যায় না। কিন্তু তারেক রহমান একটা কথা বুঝতে ব্যর্থ হয়, সেটা কি? আমার কথা তো পরে, আগে আমার ভাই শরীফ ওসমান হাদি কি বলছে বেগম জিয়া এবং তারেক রহমান সম্পর্কে শুনে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। এখনো বিএনপি যেটুকু আছে সেটা বিএনপির বেগম জিয়ার নামে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে, কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ। এখানে দুইটা কথা বলছে হবে। এই মুহূর্তেও বিএনপি আছে একটা কারণে। আপনারা কি জানেন খালেদা জিয়াকে কেন তো চিকিৎসা করানো হয়, কেন বাঁচানোর জন্য জান পরাণ দিয়ে চেষ্টা করা হয়, কেন জানেন? যে কোনো মূল্যে নির্বাচন পর্যন্ত তাকে বাঁচায় রাখতে হবে। তারেক রহমান ওই ব্যক্তি না যে তার মায়ের জন্য জীবন বিলিয়ে দেবে। তারেক রহমান ওই ব্যক্তি বেগম জিয়াকে লন্ডনে নিয়ে ষড়যন্ত্র করবে, এজন্য তার মাকে লন্ডনে যাওয়ারও প্ল্যান করছিল। যখন বেগম জিয়া অ্যাটিটিউড বা তার ইশারায় বলছে নো, তখন তারেক রহমান দেশে আসতেছে। কেন জানেন? ভাগে মানে ক্ষমতার এখানে বেগম জিয়া যাতে কোনো কথা বলতে না পারে, বেগম জিয়ার কাছে ধারে কাছেও যাওয়ার যাতে কোনো অবস্থা না থাকে, তার এখানে কর্তৃত্ব আছেন, ওটা খাটানোর জন্য দৌড়ে আসবে বাংলাদেশ। আর এখন দেখেন না ওখানে আবার কমিটি করে তারেক রহমান, যেই লোক নাকে খত দিয়া লন্ডনে পলাইছে গত 17 বছরে ওইখানে বসে খাইছে আর পায়খানা করছে কতগুলো দুশ্চরিত্র, লম্পট, অযোগ্য বাউফলদের নিয়ে রাজনৈতিক ভাষণ দিছে। তারেক রহমান গত 15 থেকে 16 বছরে এমন কোন ভাষণ নাই দেয় নাই। মুজিবের 14 গোষ্ঠী উদ্ধার করছে, হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করছে, সবার 14 গোষ্ঠী উদ্ধার করছে, কিন্তু গত 17 মাসে মুজিব সম্পর্কেও কথা কয় না, হাসিনার সম্পর্কেও কথা কয় না, স্বৈরাচার নিয়েও কথা কয় না, আওয়ামী লীগ নিয়েও কথা কয় না, ভারত নিয়েও কথা কয় না। তো সেগুলোর প্রথমে ওখানে বসে কি বাল ছিড়ছে গত 16 বছরে? হয় আমি ব্যাক করি হাসনাত আব্দুল্লাহ এবং তৌহিদ হোসেনের কথায়। সে কথাটা ছিল, হাসনাত আব্দুল্লাহ বলছে কাউন্টার মেজারের ডিপ্লোমেসির ক্ষেত্রে প্রয়োজনে বাংলাদেশ ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে বাংলাদেশ। আমি কি হাসনাত আব্দুল্লাহর এই কথাটাকে সাপোর্ট করি? ইয়েস আই ডু। হাসনাত আব্দুল্লাহ বলছে 2 দিন আগে, আর আমি এই কথা বলছি গত 30 বছর। এই চাল আমি ভাবতেছি কোন চাল? আমি বলছি ভারতের সাথে যদি ডিপ্লোম্যাটিক মেজার এবং কাউন্টার মেজার, ডিপ্লোম্যাটিক মেজার এবং কাউন্টার মেজারে আপনারা বুঝতে ব্যর্থ হন, বাংলাদেশের অস্তিত্ব টিকবে না। গত 30 বছর সেম কথা আমি হাজার হাজার বার আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। কি বলেছি? সিম্পল একটা কথা, ভারতের সাথে ডিল করতে গেলে আমাদের ডিপ্লোম্যাটিক মেজার যেভাবে নিতে হবে, আমাদের কাউন্টার মেজার বিহাইন্ড দ্য সিন আমাদের ওই মেজারটাও আমাদেরকে নিতে হবে। মুজিব শেখ, আরে আমি যত গালি দেই, কিন্তু মুজিব শেখের এই সিদ্ধান্তটা ছিল দূরদর্শী। ভারতের সেপারেটিস্টদের আমরা অস্ত্র দেব, এই কাজটা করব। এখন আপনারা অনেকে হয়তো মনে মনে চিন্তা করবেন যে ভাই তাহলে 10 ট্রাক মামলায় কি হইল? লুৎফুজ্জামান বাবর 10 ট্রাক মামলা, এই যে কাহিনী, এই কাহিনীটা ভারতীয় রয়্যাল লোকজনরা লুৎফুজ্জামান বাবরের মতো হাবড়াকে চারদিকে ঘিরেছিল। এই বালেশ্বর পাল, হরিদাস পাল পায় না যে তার চারপাশে ভারতীয়রা তাকে ঠিক মতো মেজার করছে। লুৎফুজ্জামান বাবর যদি এত যোগ্য ভারত বিরোধী হইতো তাহলে 10 ট্রাক ধরা পড়ে কেন? কেন ধরা পড়ে?
গাল কাটা কামাইল্লা যদি 17 বছর হাসিনারে বাঁচানোর জন্য বানর মুখ কামাল 17 বছরে হাসিনারে পালতে পারে, ক্ষমতায় রাখতে পারে, নিকোলের ওই যে ইসের ওইটার কি বলে যমুনা টিভির নিকোলের যাইয়া টিভি সেটে পাল্টাইতে পারে, তাইলে লুৎফুজ্জামান বাবর কার বাল ছিড়ছে? আমরা এটা তো হরিদাস পাল। আমাকে যদি এমনি জিজ্ঞাসা করেন, ভাই আমি তো এই মুহূর্তে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পজিশন বা সরকারি পজিশন হোল্ড করিনি, কিন্তু বাস্তব অর্থে ভারত বা বাংলাদেশের ভারতপন্থীরা চাইবো না জেকব মিল্টনের মতো লোক যদি ডিপ্লোমেসি লিড করে অথবা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সিকিউরিটি লিড করে, ভারতের পুটকি লাল হয়ে যাবে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই। টার্কির বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী আছে হাকান ফিদান, হাকান ফিদান সম্পর্কে আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না, একটু লেখাপড়া করেন। হাকান ফিদান সে ছিল চুপা রুস্তম। সে সুলেমান ডেমিরেলের সময় থেকে সে টার্কির সিকিউরিটি, জায়ানিজমের ইনফ্লুয়েন্স, আমেরিকার ইনফ্লুয়েন্স, ইউরোপিয়ানদের ইনফ্লুয়েন্স ইন টার্কি সে ওয়াচ করতেছিল। কে? হাকান ফিদান। হাকান ফিদানকে ওই সময় আন্ডার এস্টিমেট করছে, হ্যাঁ হাকান ফিদান ডিপ্লোমেসির কি বুঝে, হ্যাঁ হাকান ফিদান নিরাপত্তার কি বুঝে। কিন্তু হাকান ফিদান যা বুঝে টার্কির অনেক মুসলমানরা টেরও পায় না হাকান ফিদান কতটা যোগ্য ছিল। যে মুহূর্তে রজব তায়েব এরদোয়ান প্রেসিডেন্ট হলো, রজব তায়েব এরদোয়ান ইস্তাম্বুলের মেয়র থাকাকালীনই সে টের পাইছে হুইস হাকান ফিদান। হাকান ফিদানকে রিক্রুট করলো কে? রজব তায়েব এরদোয়ান। এখন হাকান ফিদানকে রিক্রুট করার পরে হাকান ফিদানকে বলছে আমার কাছ থেকে সবকিছুর অনুমতি দেওয়ার দরকার নাই, তোমার দৃষ্টিভঙ্গি এবং তুমি কি করে কি কে তার কি সার্বভৌমত্বকে রক্ষা করবা, আমাকে কাউন্সিল করবা। যোগ্য হাকান ফিদান কি করছে জানেন? রজব তাইব এরদোয়ানের বিরুদ্ধে যতগুলো মিলিটারি কু ইউরোপিয়ানরা, ইসরায়েলরা, আমেরিকান করাইতে গেছে, হাকান ফিদান সব ঠেকাই দিছে, সব একটা একটা করে ঠেকাই দিছে হাকান ফিদান। আপনারা কি জানেন হাকান ফিদান পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে লোকজন হাকান ফিদানের ইন্টারভিউ কেউ করতে চাইতো না। হাকান ফিদানের সামনে বসতে কেউ না হ্যাঁ গালি দেয়, হাকান ফিদান অনেক মাথা মোটা। একটা কথা আপনাদেরকে আমি বলি, আমাদের নবী বলছে শেষ জামানায় সত্যবাদীকে এবং সত্যের পূজারীকে অসম্মান করা হবে। ভারতীয়রা, আমি যদি বাংলাদেশে যাই, ওরা একটা কাজ করবে, আমার মাথার পিছনে গুলি করবে, আমার সামনে না। আমি যে ডিপ্লোম্যাটিক কথাগুলো বলি, বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠী যারা আমার শো দেখছেন, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশ যদি 6 মাস ডিপ্লোমেসি ক্যারট ইন ওয়ান হ্যান্ড, স্টিক ইন আদার হ্যান্ড, ভারত সাইজ হয়ে যায়। কারণ স্বাধীনতার 54 বছরে আমি যতটুকু স্টাডি করেছি, আমি আজকে গর্বের সাথে আপনাদের মুখের দিকে তাকিয়ে বলতে পারি আমার চুল আমি এমনি পাকাই নাই। বাংলাদেশের ডিপ্লোমেসি এবং বাংলাদেশের প্রতিরক্ষা, এই দুইটা জিনিসকে যদি সমানভাবে ব্যালেন্স করে একজন জাতীয়তাবাদী মানুষ সঠিক সিদ্ধান্ত নেয়, ভারতের পাছায় কাপড় থাকবে না। আমাদের কষ্টের কথা, আজকে হাসনাত আব্দুল্লাহ যদি বলে বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশ আশ্রয় দেবে, তৌহিদ হোসেনের মতো হারামজাদা দাঁড়ায় বলে না 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 এটা অবাস্তব, রিয়াজ হামিদুল্লাহ পাশায় ভিতরে ওই যে পুরুষ তার মনে হয় পিরিয়ড হয়ে গেছে, রিয়াজ হামিদুল্লাহরে যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে কইছে হ্যাঁ ভারতীয় হাইকমিশনে লোকজনরা ঘেরাও করবে, এই করবে সেই করবে, উদ্বেগ। তৌহিদ হোসেনের মতো লোকজনরা ইন্ডিয়ান অ্যাম্বাসেডর হাইকমিশনারের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়তে ডাইকা বলে না কিরে খানকি পোলা, হাসিনারে দিবি না, সন্তুলার মারে ওখানে সেট করে রাখছিস, দেশের মধ্যে বিচ্ছিন্নতাবাদী তৈরি করস, কোন জঙ্গি নাই, জঙ্গি ভারত থেকে এক্সপোর্ট করস বাংলাদেশে, এই কথা কওয়ার সাথী তৌহিদ হোসেনের নাই। তৌহিদ হোসেন কইতেছে বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে ব্যবহার করতে আশ্রয় দেওয়া হবে না, অন্যদিকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের কোলে নিয়ে তৌহিদ হোসেন ঘুমায়, কারণ বিচ্ছিন্নতাবাদীদের সোনা খান তৌহিদ হোসেনের পাশায় ঠিক মতো ফিট হয়।
এই বিষয়টা নিয়ে আমি যত কথা বলবো দর্শক শ্রোতা আমি গালি দিতে থাকবো, কারণ অযোগ্য অযোগ্য অযোগ্য, অদূরদর্শী অদূরদর্শী অদূরদর্শী, দেশদ্রোহী 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 এই বাচ্চারা গত 54 বছর আমার দেশটাকে, আমার দেশকে উবড়ে উবড়ে খেয়েছে, অসহায় বানিয়েছে। আমার দেশের মানুষরা কষ্ট পেয়েছে, আমার দেশের মানুষরা গুম হয়েছে, খুন হয়েছে, আমার দেশের মা বোনরা ইঞ্চি হারিয়ে কেঁদেছে। এই খানকির পোলারা তখনও পররাষ্ট্র মন্ত্রণালয়তে বসে তাদের স্ট্যাটাস মেনটেন করছে। কোন দেশের ডিপ্লোম্যাটরা বিদেশে গিয়ে এত জৌলস পায় না। এসব খানকির ছেলেদেরকে বিদেশে পাঠাইয়া রাজার হালে রাখে, অস্ত কুত্তার বাচ্চাদের। এরা মনে করে ও এই তহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাইরে আইব, এই খানকির পোলারে দেখা যাবে অন্য রাজনৈতিক দল তারিখ হইব নমিনেশন দিচ্ছে। কিন্তু মাদার চোদের যোগ্যতা কতটুকু এটা খোঁজার দায়িত্ব কেউ নিবে না, এবং ব্যাকগ্রাউন্ড কেউ চেক করতেও যাবে না। এবার দ্বিতীয় একটা কথায় আসি। তহিদ হোসেন বলছে নির্বাচন নিয়ে ভারতের নসিহত করার প্রয়োজন নাই। এই কথাটা কইতে তুমি কয় গ্লাস পানি খাইছো তহিদ? এই কথাটা কইতে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই, এই কথাটা কইতে কত গ্লাস পানি খাইছো? আর ভারতের হাই কমিশনারের কাছে, প্রণয় ভার্মার কাছে কয়বার মাপ চাইছো? ভাই এইটা না কইলে তো আর নিরপেক্ষতা বজায় রাখতে পারি না। এই কাজগুলো তহিদ হোসেনরা কেমনে করে জানেন? ধরেন এই স্টেটমেন্টটা দেওয়ার আগে প্রণয় ভার্মার সাথে তার 10 বার কথা হয়েছে। প্রণয় ভার্মারে কইছে, প্রণয়জি ভার্মাজি আমি কালকে কিন্তু একটু বকর বকর করবো, তারা মাইন্ড করেন না যেন, তারা জয়শঙ্করকে বলেন আমি আসলে এটা মিন করি নাই। এটাকে বলে ভণ্ড ভণ্ড ডিপ্লোমেসি, ডিপ্লোমেসির নামে ভণ্ডামি। কথাটা সত্যি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে শুধু ভারত কেন, পৃথিবীর কোন রাষ্ট্র বাংলাদেশকে যেন নির্বাচন নিয়ে ওসিয়ত না করে। কিন্তু একটা ওসিয়ত করতে পারে, হাসিনা গত 16-17 বছরে যে নির্বাচন করেছে ওটা তো নির্বাচন ছিল না, ওটা তো ছিল লুটতরাজ, হরিলুটের বাতাসা, নির্বাচনের নামে ভণ্ডামি, নির্বাচনের নামে গণহত্যা, নির্বাচনের নামে ব্যাংক লুট, নির্বাচনের নামে মায়ের ভর্তি করা, নির্বাচনের নামে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেয়া, নির্বাচনের নামে দিনের হাতে ধর্ষণ করা, ধর্ষণের হোলি খেলা নির্বাচনের নাম। সেক্ষেত্রে কেউ যদি বলে বাংলাদেশে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচন চাই, এই কথাটা যদি কেউ বলে, বলতেই পারে। আমেরিকা বলেছে, জাতিসংঘ বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে অংশগ্রহণমূলক ভালো নির্বাচন চাই। ভারত ইজ দ্য লাস্ট কান্ট্রি that they should lecture Bangladesh how to hold or held free and fair election, participatory election. They have no right to say a word. কারণ ভারত failed to perform their duty as a neighbor for the last 16 years. গত 16 বছরে কি ভারত হাসিনাকে বলে নাই নির্বাচন কেমনে হবে, কি করবে। এখন তহিদ হোসেন এই কথাটা বলতে গিয়া রণধীর জয়সওয়াল, জয়শঙ্কর এবং প্রণয় ভার্মার কাছে কয়টা পাশা মারা দিছে আল্লাহ জানে, তবে কথা যেটা বলছে ওরা বলে নাই। এবার যে প্রসঙ্গটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে হাদিকে গুলি করছে, হাদিকে গুলি করায় কে গুলি করছে? ফয়সাল করিম মাসুদ, তার সাথে নুরুজ্জামান বা অন্যান্য লোকজন এর সাথে জড়িত। একটা কথা পয়েন্ট ব্লাঙ্ক, মির্জাফর ওয়াকার একটা কথা বলছে না, নো ইফ নো বাট, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। হাদির এই হত্যা চেষ্টায় গোরখোদক আব্বাস অঙ্গাঙ্গী ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, নো বাট নো ইফ, ফুল স্টপ। হাদি হত্যা চেষ্টায় গোরখোদক আব্বাসের অংশগ্রহণ 100% শিওর, ফুল স্টপ, নো বাট নো ইফ। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের ক্যাডাররা গোরখোদক আব্বাসের সাথে কাজ করে। যুবদল, ছাত্রদল, যুবলীগ, ছাত্রলীগ, এদের সব ক্যাডাররা, পরিবহন শ্রমিকরা, পরিবহন শ্রমিক লীগের ক্যাডাররা, শাহজাহান খানের ক্যাডাররা সব গোরখোদক আব্বাসের সাথে। এখন একটা কথা,
আপনারা এই কথাটা কেউ দাবি করেন না, এটা নিয়ে কেউ ইনভেস্টিগেটও করতে বাইরে আগায় যায় না। আপনারা কি জানেন আব্বাসের সাথে হাসিনার কথা হয়? আপনারা কি জানেন আমির খসরু চৌধুরীর সাথে, আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে হাসিনার প্রায় প্রতিদিন কথা হয়? আব্দুল আওয়াল মিন্টুর কথা হয়, আমানুল্লাহ আমানের কথা হয়, সালাউদ্দিনের কথা হয়। এখন হাসিনা যদি এই আদেশ দেয়, শুনেন হাসিনা কি আদেশ দেয়। নেত্রী, আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলে তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম, গাছ বেশি, ঠিক আছে? মুখ দিয়ে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। এখন একটা কথা আমি খুঁজে পাই না, হাসিনার নামে, হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু হাসিনার নামে কেন এখনো এই হাদি হত্যা মামলায় হাসিনা এবং আব্বাস এদের বিরুদ্ধে সরাসরি কেন এখনো গভর্নমেন্ট মামলা করে না? হ্যাঁ, হয়তো বা ইনভেস্টিগেশন শেষে হয়তো আইসিটি দিয়ে মামলা করাবে বা কোনো একটা জায়গায় মামলা করাবে, ফাইন অ্যান্ড ডান ডে, কিন্তু এর কি কোনো সম্ভাবনা আছে? আমি তো দেখিনি এর কোনো সম্ভাবনা আছে। কারণ ফর এক্সাম্পল, এই যে ফয়সাল করিম মাসুদ তার আত্মীয় স্বজনদের সবাই গ্রেফতার করাইতেছে, ওকে, ইফ ইট ইজ এ সিকিউরিটি মেজার দেন ডু ইট। কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, ফয়সাল করিম মাসুদ যদি দেখেন বর্ডারে কোথাও তার ডেড বডি পড়ে রয়েছে, আপনারা কি অবাক হবেন? কেন অবাক হবেন না এটা কি জানেন? কারণ ফয়সাল করিম মাসুদের মতো একটা বাল ছলরে গুলি করে বর্ডারে ফালায় রাখলে তখন কি বলবে জানেন? এই গুলিটা কে করাবে? মির্জাফর ওয়াকার করাবে। তার জন্য করাবে জানেন? কারণ এই খানকির পোলা যদি ধরা পড়ে, গোরখদক আব্বাস একেবারে পুরোপুরি ফেসে যাবে। গোরখদক আব্বাস পুরোপুরি ফেসে যাবে, কারণ গোরখদক আব্বাস মির্জাফর ওয়াকারের প্রোটেকশনে আছে। গোরখদক আব্বাস ওয়াকারের 100% প্রোটেকশনে আছে, ভারতীয় হাই কমিশনের প্রোটেকশনে আছে, হাসিনার প্রোটেকশনে আছে। একটা কথা আপনাদেরকে আমি একটু ডিরেক্টলি ইনডিরেক্টলি বলি। অনেকে বলে যে ভাই আপনি সবাইকে নিয়ে কথা বলেন না, কিন্তু আমি বলি একটা কথা, বাংলাদেশের স্বার্থ বিরোধী যে যাবে আমি তার বিপক্ষে, সেটা যদি আমার নিজের রক্তের সম্পর্কের কেউ হয়। দেশের বিপক্ষে যাবে আমি তার বিরুদ্ধে কথা বলবো, আমার দেশের পক্ষে যাবে সেটা যদি আমার শত্রু হয় আমি তার পক্ষ নেব। অনেক লোক, অনলাইন অ্যাক্টিভিস্টদের অনেকে ওয়াকারকে সমালোচনা করে। ওয়াকারকে আমি গালি দেই না, ভালোবাসি, এটা আপনারা সবাই জানেন। দেখুন, আপনারা যারা ওয়াকারকে গালি দেন অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে, ভূমিদস্যু শাহ আলমকে নিয়ে কথা বলেন না, ভূমিদস্যু শাহ আলমের ছেলে আনভিরকে নিয়ে কথা বলেন না, আনভিরের ভাইকে নিয়ে কথা বলেন না, তাদের স্ত্রীদেরকে নিয়ে আপনারা কথা বলেন না। আপনারা প্যারিসে বসে, নিউ ইয়র্কে বসে, ইউরোপে বসে ওয়াকারকে গালি দেন, কিন্তু ওয়াকারের শেরকার নিয়ে বাংলাদেশকে ঝোঁকা করে দিচ্ছে, এটা নিয়ে আপনারা কথা বলেন না। এটা কি আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড হলো না? ভণ্ডামি পাইছেন কই? ভণ্ড খালি প্রথম আমার মতি আর ডেইলি স্টার আর মাহফুজা না, আপনারাও তুমি ভণ্ড। শাহ আলমকে বাংলাদেশে প্রোটেক্ট করছে ওয়াকার, বসুন্ধরাকে বাংলাদেশে প্রোটেক্ট করছে ওয়াকার, আনভিরকে সানভিরকে প্রোটেক্ট করছে ওয়াকার। আপনারা ওয়াকারের সমালোচনা করেন আর বসুন্ধরা পাশা চাটে, বসুন্ধরা মুতে প্যারিসে বসে মুখ খান, বসুন্ধরা শাহ আলম কোথায় বৈশা মুখে, আর নিউ ইয়র্ক হিরো আলম এখানে বৈশা বৈশা নুনু চষে। খারাপ বাবদ আছে ওয়াকার নামা, ওয়াকারের জন্য বাইরে এলাকায় চেটের বাজারে একটা ইন্টারভিউ দিছিল, ওই চেটের বাল ওয়াকারের প্রশংসা করতে করতে, এখন ওয়াকারের প্রশংসা করতে করতে চিকনা গরু ওয়াকারের নুনুর বর্ণনা দেয়, নুনুটা দেখতে কেমন, মুতে কেমন, এটা বর্ণনা দেয়। এত ভালো, এত স্বাদ তার নুনুর। একদিকে ওয়াকারের এত প্রশংসা করে, কিন্তু বলদা শালা এইটা কয় না যে যার নুনুরে নিয়ে তুই সারাদিন মুখে নিয়ে প্রশংসা করিস, ওই শালাই তো বসুন্ধরার ওই কুত্তার বাচ্চারে বাঁচায় রাখে।
শাহ আলম রে বাঁচায় রাখে, আনবিরে রে বাঁচায় রাখে, সানবিরে রে বাঁচায় রাখে। বলদা শালা চিট না, তুই এটা দেখিস না? এই ডাবল স্ট্যান্ডার্ড গিরি তোরা কইরা কয় পয়সা পাস? সত্য কথা বলতে কি গায়ে বাঁধে? দর্শক শ্রোতা, আমি আমার শোয়ের শেষ ধাপে, এবার নীতিগত ভাবে আমি একটা কথা বলতে চাই, দুইটা মন্তব্য করব। হাদির একটা কথাকে আপনাদেরকে আমি একটু শোনাবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন সব রাজনৈতিক মিছিলগুলো হবে না সামনে, এরপরে প্রচুর মারামারি হবে না, আল্লাহ না করুক খুনোখুনি হতে হবে। আপনি আমাকে ইলেকশনের দিন পর্যন্ত ভাই আজকে লিখে রাখেন, তারপর একটা রিপোর্ট দিয়েন যে যত জায়গায় যত মানুষ মারা যাবে বা ব্যাডলি ইনজিউর্ড হবে, ওই এলাকার এমপি প্রার্থীর ছেলে আছে কিনা বা মেয়ে আছে কিনা। সে মারামারি করার জন্য কিন্তু তার ছেলেটাকে মেয়েটাকে নিচ্ছে না, সে ইউএস কানাডা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে। তার মারামারির জন্য কাকে নিচ্ছে? ওই যে বস্তি থেকে 100 জন, বাহির থেকে 50 জন, যে লোকটা টাকার দরকার আছে, ইভেন যার একটা ডিসেন্ট ব্যবসা আছে, দোকান আছে, সেও তো দোকান বন্ধ করে ওখানে যায় না। এর মানে এই যে বিরাট সংখ্যক মানুষ বেকার, বেকারত্ব থেকে সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তাকে 1000 টাকা দিলে তো তার বিরাট ব্যাপার, আপনি তাকে দিয়ে মিছিল করাচ্ছেন, মিটিং করাচ্ছেন, মানুষকে মারামারি করাচ্ছেন। তো আমি যদি প্রত্যেকটা মানুষের একটা কর্মক্ষেত্র তৈরি করতে পারি, ন্যূনতম একটা ডিসেন্ট লাইফ ব্যবস্থা করে দিতে পারি, কোন রাজনৈতিক নেতা মিছিল দেওয়ার জন্য একজনও আর খুঁজে পাবেন না, তখন নিজের ছেলে মেয়ে নিয়েই নামতে হবে। এদের কথাটাকে যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, বাংলায় বলেছে, এটা কি আর আমি কি ব্যাখ্যা করব? হাদির এই কথাটা কি ইউনিভার্সাল না, ইউনিভার্সাল ট্রুথ না? এটা কি চির সত্য না? কোন ক্যান্ডিডেটের ছেলে পাঞ্জাব দেখেন তার আশেপাশে, তারা ইউরোপ আমেরিকায় আছে। অর্থাৎ এই যে টোকাইরা বিএনপির সাউয়া সালাউদ্দিনের হইয়া লোকজন আমারে গালি দেয়, সালাউদ্দিনের ছেলেপানরা হরতালে যায়, আমির খুসরুর ছেলেপানরা হরতালে যায়, ফজার ছেলেপানরা হরতালে যায়। আপনারা কেন যান? কাজ নাই। এবং যেসব টোকাইরা এদের পিছনে যায়, তাদের কি বাবা মা নাই? তাদের বড় ভাই বোন নাই? আপনাদের বিবেক কোথায়? আপনাদের বুদ্ধিমত্তা কোথায়? আপনাদের দূরদর্শিতা কোথায়? এটা একটা। আরেকটা কথা আপনাদেরকে আমি শেয়ার করতে চাই। বাংলাদেশে এখনো কিছু ভালো মানুষ আছে, তাদের বুকের পাতা হিমালয়ের মতো বড়, তাদের আশেপাশে লোক নাই, কারণ এই লোকগুলো দূরদর্শী এবং সত্যান্বেষী। তারা সাহস নিয়ে দেশে দাঁড়ায়। তাদেরকে হয়তো কেউ মূল্যায়ন করে না, কিন্তু তারা প্রতিবাদ করে। তাদের পিছনে স্লোগান নাই, তাদের পিছনে হরতাল নাই, তারপরেও তারা প্রতিবাদ করে। এমনই একজন লোক, আমি তার নামও জানি না, আমি তাকে তাদের সাথে আমি শেয়ার করলাম। আবার দেখুন, শ্রদ্ধায় লোকটার জন্য আমার মাথা নিচে নেমে গেল। আর আপনারা যারা কা পুরুষের মতো ঘরে বসে থেকে শুধু ফেসবুক টিপেন, লানত আপনাদের উপরে। একটা সত্য কথা বলতে বা লিখতে ভয় পান, আর সেখানে একজন মানুষ মুখ ফুলিয়ে মাথা উঁচু করে একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওই এক মানুষের ভিতরে 1 কোটি মানুষ দেখি, ওই একজন মানুষের মধ্যে আল্লাহর ফেরেশতা দেখি, ওই একজন মানুষের মধ্যে বীর পুরুষ দেখি, ওই একজন মানুষের মধ্যে মুজিব শেখ দেখি, জিয়া দেখি, মাওলানা ভাসানী দেখি, নবাব সলিমুল্লাহ দেখি, ফজলুল হককে দেখি, ওই একজন মানুষের মধ্যে। এবার দেখেন, ওসমান হাদির গুলির পরে এই বীর পুরুষ জনসমক্ষে একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় বলছে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনা প্রধানের পদত্যাগ চাই। আর আপনারা ঘরে বসে বলবেন, বউয়ের পাশে শুইয়া বাচ্চা কাচ্চা লইয়া
ফেসবুক টিপবেন আর কইবেন আমরা দেশপ্রেমিক। আপনারা চেটের বাল, আপনারা চাই। এ ধরনের বীর পুরুষরা সবসময় জন্মায় না। কেউ হাদি হয়ে জন্মায়, কেউ এই ভদ্রলোকের মতো এভাবে দাঁড়ায়। সেলিউট আমার এই ভাইকে, সেলিউট এই বীর পুরুষ বাংলাদেশের প্রতি। সত্যের কোনো রং হয় না। আপনি হিন্দু হন, মুসলমান হন, বুদ্ধিস্ট হন, খ্রিস্টান হন, ইহুদি হন, যেই ধর্মেরই হন, সত্যকে রিপ্রেজেন্ট করুন, বাস্তবতাকে মেনে নেন। সত্যের কোনো বিকল্প আসবে না। সত্য কোনোদিন মিথ্যার দ্বারা রিপ্লেস হবে না। আপনার মতো ভণ্ড, হারামজাদা, শুয়োরের বাচ্চা যারা মিথ্যাকে, যারা বাস্তবতাকে মানে না, তারা নিজেরা খানকি, তাদের 14 গোষ্ঠী খানকি এবং কাপুরুষ। আপনাদের মধ্য থেকে এ ধরনের বীর পুরুষ দাঁড়াবেন। লানত যারা সত্যকে রিপ্রেজেন্ট করে না, দেশের অস্তিত্বের স্বার্থে কথা বলার দায়িত্বটুকু তাদের মাথায় আসে না, করে যারা তাদের আরাম আয়েশকে, বেঁচে থাকার খায়েশকে তো প্রাধান্য দেয়। দর্শক শ্রোতা, যাওয়ার আগে আমি আমার ভাই শরীফ ওসমান হাদির ছোট্ট একটা ভিডিও ক্লিপ, হয়তো এটা রিয়েল অথবা রিয়েল না, আমি আপনাদের সাথে শেয়ার করব এবং শেয়ারের পরে আজকের আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আগামীকালকের অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আমরা এই বিকল্প নিয়ে আপনাদের সাথে কথা বলবে। আমি আপনাদেরকে আহ্বান করব তার কথা শোনার জন্য। আব্দুল্লাহ আল মামুন একজন বয়োবৃদ্ধ মানুষ, কিন্তু সে অনেক কিছুর সাক্ষী। ভদ্রলোক সত্য বলার চেষ্টা করেন এবং আরেকটা জিনিস আমি পছন্দ করি, ওনার ভুল ত্রুটি আমি ধরায়া দেই। আমি যখন ধরায়া দেই, লোকটা আমার উপরে গোসা করে না, রেদার বড় ভাইয়ের মতো মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে অনুধাবন করার চেষ্টা করে। আপনারা ওনার অনুষ্ঠানটা দেখবেন, এনজয় করবেন। আমি ওনার অনুষ্ঠান দেখি। আমার ভাই শরীফ ওসমান হাদির সিঙ্গাপুরের হসপিটাল বেডের একটা ভিডিও ক্লিপ আমি দেখাবো এবং তারপরে আমার এই শো আজকের আমি শেষ করব। আগামী শুক্রবার দিন আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমার আবার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী কাল আপনারা মামুন সাহেবের শো দেখবেন এবং আগামী শুক্রবার আপনাদের সাথে আমার আবার কথা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।